15 বছরের সুন্দরী মেয়েকে বৃষ্টির রাতে বাসায় একা পেয়ে যেভাবে কাজ করলাম। গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার পাইপ দিয়ে পানি চলে আসবে, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন। রাত 10টা, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে বারবার। দরজা খুলে দেখি একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে। আমি একটা বসুর ভোজ খেলাম। এমন ঝড় বৃষ্টির রাতে এত সুন্দর একটা মেয়ে কোত্থেকে এসে হাজির হলো। মেয়েটি আমাকে ঠেলে সরিয়ে দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ল। আমি অবাক হয়ে তাকিয়ে দেখছি, শুধু মেয়েটি ঠান্ডায় ঠুকুঠুক করে কাঁপছিল। নিশ্চয় অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছিল। আমি দরজা লাগিয়ে দিয়ে মেয়েটিকে বললাম, আপনি কে, কোথা থেকে আসলেন? পরে বলবো, আগে একটা তোয়ালে দিন, আমার ভীষণ ঠান্ডা লাগছে। আর আপনার বাসার মেয়ে লোকদের ডাকুন প্লিজ। বাসায় কোনো মেয়ে লোক নেই, ইভেন আমি ছাড়া আর কেউই নেই এ বাড়িতে। এ কথা শুনে মেয়েটি একটু চমকে উঠল, খানিকটা ভয়ে ফুটে উঠল চেহারায়। আমি বললাম, ভয়ের কিছু নেই, আপনি দাঁড়ান, আমি তোয়ালে এনে দিচ্ছি। এরপর ছুটে গিয়ে একটা তোয়ালে এনে দিলাম। বললাম, বাসার সবাই রুবিয়াপুর বিয়েতে গেছে, আগামী পরশু আসবে। আমিও কালকে বিয়ে বাড়িতে চলে যাব, তবে আপনি ভয় পাবেন না, জামাকাপড় বদলে আসুন। আমার ছোট বোন প্রতিমার একটা কামিজ পায়জামা এনে দিলাম ওকে। মেয়েটি পাশে রুমে গিয়ে ভেজা জামাকাপড় বদলে আসলো। আমার রুমে এসে চুল মুছতে মুছতে বলল, থ্যাঙ্কস। ঠিক আছে, এবার তো বলুন কোথা থেকে? এত রাতে? আমি ঢাকা থেকে বগুড়া যাচ্ছিলাম। রাস্তায় হঠাৎ আমাদের বাসটা ব্রেকফাস্ট করেছে, ওটা ঠিক করতে সময় লাগছিল। সেই সময় এমন ঝড় বৃষ্টি, লোকজন ছুটাছুটি করে এদিক সেদিক চলে গেছে। আমি ছুটে এসে একটা দোকানে বারান্দায় আশ্রয় নিয়েছিলাম, কিন্তু 2-3টা লোক সেখানে এসে আমাকে বলতে বলতে মেয়েটি একবার ঢোক দিল, তারপর বলল ওরা আমাকে বিরক্ত করছিল, খারাপ লোক। বুঝতে পেরে সবকিছু ফেলে ছুটতে আরম্ভ করি, কিন্তু কোথাও কোনো বাড়ি চোখে পড়ছিল না। একদম ফাঁকা রাস্তায় আটকেছিলাম আমরা। তারপর ছুটতে ছুটতে এই বাড়িটাই প্রথম চোখে পড়ল। আমি বললাম, ভালো করেছেন, কিন্তু এ বাড়িতে তো আর কেউ নেই, আমি একা, একটা ছেলে। আপনার আমাকে ভয় করছে না? মেয়েটি আমার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, না, আপনার চোখে ভালো মানুষের ছাপ আছে, আর আপনাকে মোটেও আমার খারাপ লোক মনে হচ্ছে না। মেয়েটির কথা শুনে আমি হাসলাম। খুবই সহজ সরল একটা মেয়ে, কিন্তু দেখতে ভারী মিষ্টি। ওর বৃষ্টি ভেজা চেহারাটা এখনও চোখের সামনে ভাসছে। মুখটা অসম্ভব মায়াবী দেখাচ্ছিল। ভেজা চুলে একটা স্নিগ্ধ ভাব এসে ছিল চেহারায়, আর ঠোঁট দুটো ভিজে এতটাই মোহময়ী হয়ে উঠেছিল যে এক মুহূর্তের জন্য হলেও মনের রোম্যান্টিক ভাবনার উদয় হয়েছিল। ইচ্ছে করছিল হাত দিয়ে একবার ওই ঠোঁট দুটো ছুঁয়ে দিই। মেয়েটির কথা শুনে চমকে উঠলাম। ও বলল, আপনাকে কি বিরক্ত করলাম? আরে না, বিপদে মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে, তাই না? আপনি খুবই ভালো মানুষ। কথাটা বলেই মেয়েটি আমার দিকে তাকিয়ে রইল। আমি আবারও হাসলাম। চোখাচোখি হতেই বুকের ভিতরটা ঢুপ করে উঠল। অনেক স্নিগ্ধ দেখাচ্ছে ওতে। ও বলল, আমি দুঃখিত। আরে, এতে দুঃখিত হবার কিছু নেই। আমি ভাবছি আপনাকে কি খেতে দিই। আমি হোটেলে খেয়ে এসেছি, বাসায় কোনো খাবার নেই। থাক, লাগবে না, আশ্রয় পেয়েছি, এটাই অনেক। এরপর মেয়েটা চুপচাপ আমার বিছানায় বসে রইল। আমি কি করব বুঝতে পারলাম না। ওকে একা রেখে অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ব? কিন্তু আমার তো ইচ্ছে করছে এখানেই সারা রাত বসে ওকে দেখি। এমন সুন্দরী একটা মেয়ে নিজে ঘরে এসে দাঁড়ালে কি আর ঘর ছাড়তে ইচ্ছে হয়? ও বলল, আপনি গিয়ে ঘুমাতে পারেন, আপনার কষ্ট হচ্ছে? একদম না, আমার বেশ ভালো লাগছে। ভালো লাগছে কেন? জানি না, বলেই হাসলাম। হাসির অর্থ মেয়েটি হয়তো বুঝতে পেরেছে। সেও মাথা নিচু করে হাসল। আমার হঠাৎ মনে পড়ল পাশের রুমে বিস্কুট আছে। ছুটে গিয়ে দেখি কয়েকটা বিস্কুট আছে। বিস্কুট কটা ও 1 গ্লাস পানি এনে ওকে খেতে বললাম। ও দ্রুত সেগুলো খেয়ে বলল, থ্যাঙ্কস, অনেক উপকার করলেন, বট খিদে পেয়েছিল। ইটস ওকে। আপনি কি ঘুমাবেন? হ্যাঁ, একটু চেষ্টা করি ঘুমানোর, খুব ঠান্ডা লেগেছিল তো। আমি মাথা ঝাঁকিয়ে বললাম, ওকে, আপনি তাহলে ঘুমান, আমি পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ছি। মেয়েটিকে ও রুমে রেখে অন্য রুমে এসে শুয়ে পড়লাম। বিদ্যুৎ চলে গেছে। সৌর বিদ্যুতের আলো জ্বলছিল। এ ঘরে লাইট জ্বালায়নি। এমন বৃষ্টির রাতে অন্ধকারে শুয়ে থাকতেই বেশ ভালো লাগে। কিন্তু পাশের রুমে অমন সুন্দরী একটা মেয়েকে রেখে এই রুমে কিভাবে আরামে ঘুমাই? এমনিতেই ওকে দেখার পর আমার হার্টবিট বেড়ে গেছে। তার উপর মেয়েটা অনেক ফ্রেন্ডলি। হাজার চাইলেও এই রাতে আর ঘুম আসবে না। চুপচাপ শুয়ে শুয়ে অনেক কিছু ভাবছি। বারবার মেয়েটির ভেজা চুল আর স্নিগ্ধ মুখের দৃশ্য চোখে ভেসে উঠছে। কিছুতেই স্থির থাকতে পারছি না। চরম অস্থিরতা কাজ করছে। এভাবে কতক্ষণ চুপচাপ শুয়ে থাকা যায়? এমন সময় মেয়েটির গলা শুনতে পেলাম। ও এ ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। বলল, আপনি কি ঘুমাচ্ছেন? না, ঘুমাইনি এখনো। আসুন। মেয়েটি কোথায় দাঁড়িয়ে রইল। বলল, আমার না একে নয় ঘুম আসছিল না, তাই আপনাকে বিরক্ত করতে আসলাম। বারবার বলছেন বিরক্ত করার কথা, আমি মোটেও বিরক্ত হচ্ছি না। এমন সুন্দর একটা রাতে আপনার মতো কাউকে। কথাটা এ পর্যন্ত বলে থামকে গেলাম। খুব লজ্জা লাগলো আমার। মেয়েটি চুপ করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, ভিতরে আসুন। অন্ধকার যে, এ ঘরে লাইটটা নষ্ট। আমার মোবাইলটা ওই ঘরে, চলুন ওই ঘরে গিয়ে বসি।
না, এ ঘরেই বসে গল্প করব। আমার অন্ধকারে বসে গল্প করতে খুব ভালো লাগে। মেয়েটি হাতড়ে হাতড়ে রুমে ঢুকল, তারপর বিছানার দিকে এগোতে লাগলো। আমি কথা বলে যাচ্ছি আর ও আইডিয়া করে করে এগোচ্ছে। বিছানার কাছে আসতেই আমি অকস্মাৎ ওর হাত ধরে ফেললাম। হাত ধরে বললাম, এই তো এখানে আমি, আসুন বিছানায় দিকে। তারপর নিজের খেয়াল হলো, এ কি, আমি ওর হাত ধরে ফেলেছি। অন্ধকারে মেয়েদের হাতে তো নরম হয়, এটা আমার জানা ছিল না। এর আগে কখনো কোনো মেয়ের হাত ধরার সুযোগ পাইনি, আজই প্রথম। কিন্তু এত সফট আর মসৃণ কারো হাত হতে পারে এটা না ধরলে বুঝতাম না। মেয়েটি আমার একদম কাছে এসে বসল। তারপর আস্তে করে হাতটা ছাড়িয়ে নিতেই আমি বললাম, সরি। মেয়েটি কিছু বলল না, চুপ করেই বসে রইল। আমার এই রাতটাকে স্বপ্নের মতো মনে হচ্ছে। আমার বিছানায় পাশে একটা অপূর্ব মেয়ে বসা। পুরো ঘরে অন্ধকার, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। মেয়েটি আমার একদম কাছে বসে আছে। ভাবতেই আমার হার্টবিট বেড়ে গেল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, তাই না? মেয়েটি মৃদু স্বরে বলল, হ্যাঁ, রোমাঞ্চকর রাত। কথাটা বলেই লজ্জা পেলাম। আর যে আমার হয়েছে, এটা কি একটু আগেই হুট করেই ওর হাত ধরে ফেলেছি। এখন আবার মুখ ফাঁসকে এমন একটা কথাও বলে ফেললাম। কি জানি এরপর আরও বোজন কিছু করে ফেলি নাকি। মেয়েটি বলল, আপনি বিয়ে করেননি? না, করিনি এখনো, পড়াশোনায় শেষ করতে পারিনি। ও আচ্ছা, বাসায় কে কে থাকে? বাবা, মা, ভাইজান, ভাবি আর আমি। আর আপনার? আমরা দু বোন, আব্বু আম্মু, দাদা দাদি। এরপর দুজনেই অনেকক্ষণ চুপচাপ। আমি কি বলবো বুঝতে পারছি না। বাইরে প্রবল বর্ষণ শুরু হয়েছে, থেকে থেকে বজ্রপাতও হচ্ছে। মেয়েটি কি বজ্রপাতের শব্দে ভয় পায়? বললাম, আপনার নামটাই তো জানা হলো না। আমি নীলা। বাহ, খুব সুন্দর নাম তো। কিসে পড়ে? অনার্স ফার্স্ট ইয়ারে। এরপর আবারও দুজনে অনেকক্ষণ চুপচাপ। গল্প করার জন্য একটা টপিক খুঁজে বের করা দরকার। এভাবে তো চুপচাপ বসে থাকাও যায় না। কিন্তু কি বিষয়ে গল্প করা যায়? আমার তো এই মুহূর্তে মেয়েটি ছাড়া আর কিছুই মাথায় আসছে না। শুধু নীলার মুখটা দেখতে ইচ্ছে করছে। ঘরটা একদম অন্ধকার হাওয়ায় ও আমার চেয়ে কতটা দূরত্বে বসে আছে তাও দেখতে পাচ্ছি না। তবে আন্দাজ করতে পারছি ও আমার পাশেই বিছানায় পা তুলে বসে আছে। নিশ্চয়ই গলার স্বর খুব কাছে মনে হয়। বুঝতে পেরেছি ও আমার একদম কাছেই বসে আছে। ইচ্ছে করছে ওকে এবার ছুঁয়ে দেখি। নীলা বলল, আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন করি? অবশ্যই, বলুন। আপনার গার্লফ্রেন্ড নেই? নাই। কেন নাই? ছিল একজন, গত বছর ব্রেকআপ হয়ে গেছে। তারপর আর নতুন করে রিলেশনে জড়ানো হয়নি। আপনার? আমি কখনোই রিলেশন করিনি। ছোট থেকেই অনেক প্রপোজাল পেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম আগে অনার্সে উঠি, তারপর অসুখ। এখন তো উঠেছেন, এখন প্রেম করবেন। আমার প্রশ্ন শুনে মেয়েটি শব্দ করে হেসে উঠল। আমি লজ্জা পেয়ে গেলাম। তবুও মনে হতে লাগলো মাঝে মাঝে একটু নির্লজ্জও হতে হয়। সবসময় লজ্জা পেলে কখনো প্রেম করা যায় না। তাই আরেকটু সাহস নিয়ে বললাম, হাসলেন যে, প্রেম করবেন না? করব, কিন্তু সেরকম কাউকে পেতে হবে তো, পাই তারপর ভেবে দেখব। এত কাছে এমন হ্যান্ডসাম একটা ছেলে বসে আছে, হাত বাড়ালেই যাকে ছোঁয়া যায়, তবু আর কাউকে খুঁজতে হবে? কথাটা বলেই আমি মুচকি হাসলাম। জানি না এরপর মেয়েটার রিয়াক্ট কেমন হবে, কিন্তু খুব ভয় হতে লাগলো, যদি রেগে ওঠে। কিন্তু আমার ভয় কাটিয়ে দিয়ে নীলা বলল, এত দ্রুত বুঝি কারো প্রেমে পড়া যায়? আমি তো পড়ে গেছি। কার বাড়ি আগে যার হাত স্পর্শ করলাম, ওই বৃষ্টি স্নাত চেহারা দেখেই তো আমার মনের ঘন্টা বেজে গেছে। নীলাবধূ খুব লজ্জা পেয়েছে। লাজুক লাজুক স্বরে বলল, সত্যি? সত্যি। এ কথা বলার পর আমার কেমন যেন লাগতে শুরু করলো। বুকের ভিতরে ধিপুধিপ করছে। লাগামহীনভাবেই তো ওকে প্রপোজ করে বসলাম। জানি না কিভাবে নেবে ব্যাপারটা। যদি রাগ করে উঠে চলে যেতে চায়, আমি কি ওকে আটকাতে পারবো? ও সামনে দাঁড়িয়ে কিভাবে আকুতি করে বলবো, আমাকে ফেলে যেও না, আমি সত্যিই প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। এমন সময় কাছেই কোথাও খুব জোরে শব্দ করে বাজ পড়ল। নীলা ভয় পেয়ে চিৎকার করে উঠল, ও মাগো, আপনি কোথায়? ওকে ভয় পেতে দেখে আমি নিমেষে অন্ধকারে ওকে ধরে ফেললাম, একেবারে বুকের কাছে। ওর নিঃশ্বাস পড়ছে আমার গলায়। মুহূর্তেই আমার হৃদস্পন্দন বেড়ে গেল। জীবনে কখনোই এত কাছে কোনো মেয়েকে পাইনি। একদম আমার বুকে লুকিয়ে পড়েছে লীলা, শক্ত করে জাপটে ধরে আছে। আমার এত ভালো লাগছে যা বলে বোঝানো সম্ভব না। এভাবে এমন আকর্ষণীয় একটা রাত, বুকের মাঝে একটা অপূর্ব মেয়ে, কি যে অন্যরকম ফিলিংস হচ্ছে। ইচ্ছে করছে আজীবন এভাবেই ওকে বুকে চাপে রাখি। রাতটা যেন কখনো শেষ না হয়। যুগ যুগ ধরে না ফুরালেও আপত্তি নেই তাতে। এমন বৃষ্টির একটা নেশা ভরা রাতে এ কোন নেশায় কাছে এলে নীলা? বড। এভাবে কেটে গেল অনেকক্ষণ। নীলা নিজেকে সামলে নিয়ে বলল, সরি। আমি ওকে ছেড়ে দিলাম। ও একটু দূরে সরে বসলো। অন্ধকারে মনে হচ্ছে ও অনেক বেশি লজ্জা পেয়েছে। ইচ্ছে করছে ওর লাজুক মুখটা দেখি, কিন্তু এমন অন্ধকারে কিভাবে দেখবো আমি? বললাম, জীবনে প্রথমবার কোনো মেয়েকে জড়িয়ে ধরলাম। এই কাজটায় এতটা ভালো লাগা মিশে থাকে আমার জানা ছিল না। নীলা, তুমি আমার উপর রেগে যাচ্ছ? না না, রাগ করবো কেন? প্রেমে পড়ে যাওয়াটা তো স্বাভাবিক, তাই না? তাছাড়া এমন ঝড় বৃষ্টি রাতে একটা মেয়েকে কাছে পেলে কি অবস্থা হয় আমি বুঝতে পারছি। নীলার কথা শুনে আমি ভীষণ লজ্জা পেলাম। আমার 2 রুমের মাঝখানে দরজাটাও খোলাই রেখেছে।
ওর রুমের সামনে বিদ্যুতের মিটিমিটি আলো জ্বলছে। সেই টিমটিমে আলোয় যা দেখলাম তাতে আমার হৃদস্পন্দন আরও বেড়ে গেল। দ্রুত হার্টবিট বাড়তে লাগলো। চোখ বন্ধ করে শুয়ে আছে নীলা। এক রাশ ভেজা চুল এসে পড়েছে ওর মায়াবী মুখটার উপর। এতটাই মিষ্টি দেখাচ্ছে ওকে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমার খুব ইচ্ছে করছে ওই মুখটা একবার ছুঁয়ে দেখি। ইচ্ছে করছে আলতো করে সরিয়ে দিয়ে ওই চুলগুলো। ইচ্ছেটা নেশায় পরিণত হতে সময় লাগলো না। এমনিতেই ওই নেশা ভরা রাতে ভালোবাসার নেশা হয়ে আমার ঘরে এসেছে। এখন আবার ছুঁয়ে দেখার অদম বাসনা জাগছে। একটা মানুষ কি করে এত সুন্দর হতে পারে, একবার ছুঁয়ে দেখলে কি খুব অন্যায় হয়ে যাবে? পর মুহূর্তে আমার সচেতন মন বাধা দিয়ে বলল, আবেগের বশে কোনো অন্যায় করে ফেলিস না কিন্তু। কিন্তু আমার অবচেতন মন যে খুব করে চাইছে ওকে একটিবার ছুঁয়ে দেখতে। জানি না কিসে তারা করেছে আমায়। নিজের প্রতি নিজেই বোধহয় দুর্বল হয়ে পড়েছি, নয়তো মনটাকে বাঁধতে পারছি না। কেন এক ঘোর লাগা মুহূর্ত চলে এসেছে। আমি এক পা করে চলে আসলাম বিছানার কাছে। নীলাম বোধহয় ঘুমিয়ে পড়েছে। এটা ভেবে অনেকক্ষণ তাকিয়ে রইলাম ওর দিকে। খুবই মিষ্টি চেহারা ওর। কেবলই মনে হচ্ছে 1000 বছর ধরে কেবল মিষ্টি মুখটাই দেখার অপেক্ষায় ছিলাম। অন্তঃপর ওর চুলে হাত দিয়ে চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিলাম। নীলা চোখ মেলে তাকালো। ওর চোখে দেখতে পেলাম রাজ্যের বিস্ময়। আমি ওর সামনে বসে এতক্ষণ ওর দিকেই চেয়েছিলাম, এটাও বুঝতে পারিনি। কিন্তু হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম, তা ওর কাছে সত্যি অনেক বিস্ময়ের। ও মিটিমিটি করে তাকাচ্ছে আমার দিকে। আমি গভীর আবেগে ওকে দেখছি। ইচ্ছে করছে সারা জীবন এভাবে চেয়ে থেকে কাটিয়ে দিই। ওর দিকে তাকিয়ে সবকিছুই সহ্য করতে পারবো আমি। এমন সুখ আর কিছুতেও পাবো না। যখন নিষ্ফলভাবে চেয়ে চেয়ে এসব ভাবছি, নীলা বলল, আপনি? আমি ঘরের মাঝেই বললাম, তোমাকে কেন সারাক্ষণ দেখতে ইচ্ছে করছে? জানি না এই কয়েক মুহূর্তে কি মায়ায় জড়িয়ে ফেলেছ আমায়। আমি একাও ঘরে ঘুমাতে পারছি না। ইচ্ছে করছে তোমার পাশেই বসে থাকি আর তোমায় দেখি। নীলা উঠছে বিছানায় হেলান দিয়ে বসল। এখন আমি ওর একদম সামনাসামনি। আমার বুকের ভিতরে দ্রুত কম্পন হচ্ছে। হার্টবিট এত জোরে হচ্ছে বুঝি আরেকটু হলেই ফেটে যাবে। ঘরের আলো ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। নীলা বলল, এ কি, আলো হঠাৎ কমে গেল কেন? সোলার প্যানেল, তবে চার্জ শেষের দিকে। যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে কি অন্ধকারই বসে থাকবো? এখনো তো পুরো রাতটাই বাকি। আমি বললাম, ফোনের টর্চ জ্বালিয়ে রাখো, ভয় পেও না। আর আমাকে ভয় পাবার দরকার নাই। নীলা হেসে বলল, আপনাকে ভয় পাবো কেন? আপনি কি বাঘ না ভাল্লুক? বলেই খিলখিল করে হাসতে লাগলো। আমি হেসে বললাম, বাঘের চেয়েও আমাকে বেশি ভয় পাওয়া উচিত। বাবা, আপনি এতই ভয়ঙ্কর? আমার তো মোটেও ভয় লাগছে না, বরং ইচ্ছে করছে বাঘটাকে কামড়ে দিই। কি বললা? নীলা জিহ্বায় কাম দিয়ে বলল, সরি, অন্য কিছু মনে করবেন না প্লিজ। আমি মজা করে বললাম, বাঘ তো মানুষকে কামড়ায়, আমি তো বাঘকে ভয় পাই না, তাই? আমি বাঘকে কামড়ে দিতে পারো? মাইন্ড করবেন না প্লিজ। আমি হেসে বললাম, ঠিক আছে, ব্যাপার না। ঘরের আলো আরও একটু কমে এসেছে। এখন আবছা অন্ধকারে নীলাকে আরও বেশি মায়াবী লাগছে আমার। হৃদস্পন্দন এত জোরে হচ্ছে, ঝড় বৃষ্টি না হলে হয়তো নীলাম শুনতে পেত সেই শব্দ। আবছা অন্ধকারে বেশি দুজন দুজনের দিকে তাকিয়ে কথা বলছি। এক একটা শব্দ অন্যরকম ভালো লাগা হয়ে কানে বাজছে। আমি মেয়েটার প্রতি সত্যি একটু দুর্বল হয়ে পড়েছি। বললাম, নীলা? হ্যাঁ বলুন। আমি সত্যি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। নীলা চমকে উঠল। মুখ দেখে মনে হচ্ছে ওরও বুকের ভিতর ঝড় শুরু হয়ে গেছে। ও সর্বোচ্চ চেষ্টা করছে সেটা লুকানোর, কিন্তু পারছে না। লজ্জায় লাল হয়ে উঠল। আমি বললাম, আমাকে কি ভালো লাগছে না? নীলা একটু চুপ থেকে বলল, আপনি অনেক ভালো ছেলে, কিন্তু কি এভাবে কি ভালোবাসা হয়? ভালোবাসা কিভাবে হয়? নীলা, এমন মায়াবী এক রাতে অদ্ভুত মায়া হয় তুমি আমার ঘরে এলে। তোমাকে ভালোবেসে কি ভুল করলাম আমি? না, কিন্তু তবু কি ওর উপর বিশ্বাস পাচ্ছ না? পাচ্ছি, কিন্তু ব্যাপারটা কেমন যেন লাগছে। এভাবে হঠাৎ দেখা কি প্রেম হয়? অনেকেরই হয়। প্রেম এমন একটা জিনিস যে 1 বছর সময় নিয়েও হতে পারে, আবার 1 সেকেন্ডও হতে পারে। রিয়েলি, আই লাভ ইউ নীলা। নীলা আমার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। ঘরটা প্রায় অন্ধকার হয়ে গেছে, আলো নিভে গেছে প্রায়। ঝাপসা আলোয় ওর মুখে এক উত্তেজনা দেখছি আমি। ও আস্তে আস্তে বলল, আমি কখনো কাউকে ভালোবাসিনি। যদি আমাকে ছেড়ে চলে যান? পাগল হয়েছ? আমাকে বুঝতে পারছো না তুমি? তোমার নেশায় মাতাল হয়ে ছেলেটা কিছুতেই তোমাকে ছাড়তে পারবে না। আর ছাড়লেও এই বাড়ির দরজা তোমার জন্য খোলা থাকলো। নিজে এসে নিজ হাতে আমাকে খুন করে যেও। নীলা করুণ গলায় বলল, এভাবে বলবেন না প্লিজ। সত্যি কথা বলতে আমারও আপনাকে ভালো লেগেছে। আপনি আমাকে জড়িয়ে ধরার পর এত ভালো লাগছিল, ইচ্ছে করছিল সারা জীবনও বুকে মাথা রেখে কাটিয়ে দিই। নীলার কথা শোনার পর আমার কি যে হয়ে গেল, আমার ইচ্ছে করছিল ওকে বুকে জড়িয়ে পড়তে, কিন্তু নিজেকে সামলে নিলাম। যেটুকু আশা করেছিলাম সেটুকু তো পেয়ে গেছি, এর চেয়ে বেশি চাই না। নীলা বলল, ভালোবাসার মানেটা কি আপনার কাছে? অনুভূতি, বিশ্বাস, পাশে থাকা আর একে অপরকে ভালো রাখা। এই যে আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, আপনার কি আমাকে বিশ্বাস হচ্ছে? কেন হবে না? তোমাকে যথেষ্ট ভালো মানুষ মনে হচ্ছে।
মনে হওয়ার হওয়ার মাঝে একটা পার্থক্য আছে। আমি বাইরে ভালো ব্যবহার করছি, কিন্তু সত্যিকার অর্থে আমি মেয়েটা ভালো নাও হতে পারি। সেটা বিশ্বাস করা কঠিন হবে, কারণ তোমার মায়াবী মুখে একটা পবিত্রতার ছাপ আছে। তোমাকে অবিশ্বাস করা যায় না। নীলা হেসে বলল, ভালো বলেছেন, কিন্তু আপনাকে বিশ্বাস করতে তো আমার একটু হলেও কষ্ট হচ্ছে। অবিশ্বাস করার মতো কিছু করেছি কি? হয়তো বা। নীলার এতটুকু শুনে আমার মুখ শুকিয়ে গেল ভয়ে। নিজের অজান্তে তো অনেক কিছুই করলাম লুকিয়ে লুকিয়ে। ওকে দেখলাম, মুখের উপর থেকে চুল সরিয়ে দিলাম। কোনো কাজ হয়তো ওর কাছে বাড়াবাড়ি অন্য মনে হতে পারে। লজ্জিত মুখে বললাম, যদি সত্যি সেরকম কিছু করে থাকি তাহলে আমি সরিয়ে নিলাম বডি। কিন্তু এতটুকু বলতে পারি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমার বিশ্বাস অর্জন করতে চাইলে তো আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আমার আপনার সাথে বসে গল্প করতে খুবই ভালো লাগছে। একটু পরে হয়তো পুরো ঘরটা অন্ধকার হয়ে যাবে। সেই অন্ধকারেই আমরা দুজন বসে গল্প করব। বৃষ্টির শব্দ শুনতে শুনতে একে অপরকে বোঝার চেষ্টা করব। কিন্তু আপনি কোনোভাবেই আমাকে স্পর্শ করতে পারবেন না। যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, আমি আপনাকে ভালোবাসব। আর যদি পারবেন না মনে হয়, তাহলে আপনি ওই রুমে চলে যান। আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ব। নীলার ওর কথা শুনে অনেক ভালো লাগলো। আমারও ভালো প্রস্তাব দিয়েছে। আমি হয়তো নিজেকে সামলাতেই পারতাম না, হয়তো অজান্তেই কোনো ভুলও করে ফেলতে পারি। ও সত্যি একটা ভালো মেয়ে। বললাম, আচ্ছা, আমি তোমার পরীক্ষা দিতে রাজি। নীলা খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে। এরপর দুজনেই অনেকক্ষণ চুপচাপ রইলাম। আমার বুকের ভিতর ধিপধিপ করছে, তবু যথাসাধ্য চেষ্টা করছি ওর কথা রাখার জন্য। নীলা বলল, ঝমঝম শব্দে বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির শব্দ আপনার ভালো লাগে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে শুনতে। কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আমরা একে অপরের হাত ধরতে পারি। নীলার কথা শুনে চমকে উঠলাম। ঘরে আলোই নিভে যাওয়ার উপক্রম। আলো নিভে যাওয়ার আগেই ওর হাতে হাত রাখলাম। নীলার হাত স্পর্শ করার পর মনে এক ধরনের সুখ অনুভূতি হতে লাগল। কত সুন্দর একটা হাত। মনটাও ওর স্পর্শের মতোই করম। এতকাল ধরে এমন একজনকেই খুঁজেছি আমি। নীলা বলল, অন্ধকারে বসে থাকতে কেমন লাগছে? একটু অন্যরকম ফিল হচ্ছে। জীবনে প্রথমবার এত সুন্দর একটা রাত আমার কাছে এলো। সত্যি আজকের রাতটা অনেক সুন্দর। কিন্তু সব সুন্দরই খুব দ্রুত ফুরিয়ে যায়, তাই না নীলা? আমি চাই এই রাতটা যুগ যুগ ধরে চলুক, 1000 বছর ধরে চলতে থাকুক। এত সুন্দর একটা মায়াবী রাত। নীলা শব্দ করে হাসল। তারপর বলল, বৃষ্টির ঝাপটা একটু কমে এসেছে। চলুন না বাইরে গিয়ে বসি আর কিছুক্ষণ তোমার হাতটা ধরে থাকি। হাই, কাছে থাকুন। আমি ওর হাতটা শক্ত করে ধরে আছে। ছেড়ে দিলে হয়তো আর ধরা হবে না। ওর পরীক্ষায় আমাকে পাশ করতেই হবে, নয়তো যে সারা জীবনের মতো হারিয়ে ফেলব ওকে। এমন একটা মানবীকে কখনো হারাতে দেয়া যায় না। খুব শক্ত করে ধরে রাখলাম ওর হাত। ও উঠে দাঁড়িয়ে বলল, বারান্দায় যাব, ওখানে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনব। আচ্ছা চলো। অন্ধকারের মধ্যে ওর হাত ধরে ধরে হাতড়ে হাতড়ে দরজার কাছে আসলাম। তারপর দরজা খুলে বাইরে বের হলাম। যদিও খুব বৃষ্টি হচ্ছে, তবুও বাইরে তত বেশি অন্ধকার নেই। বেশ পরিষ্কার বৃষ্টি দেখা যাচ্ছে। ঝমঝম শব্দে বৃষ্টির ফোঁটা পড়ছে টিনের চালে। নীলা আমার হাত ছেড়ে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে হাত ভেজাতে লাগল। আমিও গিয়ে ওর পাশে দাঁড়ালাম। বৃষ্টির পানি ধরার চেষ্টা করলাম। নীলা আমি কয়েক ফোঁটা পানি আমার গায়ে ছিটিয়ে দিল। আমিও একই কাজ করলাম। বেশ কিছুক্ষণ ধরে চলল এই খেলা। দুজনে দুজনের গায়ে পানি ছিটিয়ে দিতে লাগলাম। নীলা হঠাৎই ছুটে নিচে নেমে গেল। আমি নাই দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে লাগল। আমি ঝাপসা আলো আধারিতে ওকে ভিজেতে দেখছি। মেয়ে মানুষকে ভিজেতে দেখলে এত ভালো লাগা কাজ করে আমার জানা ছিল না। ও রীতিমতো নেচে নেচে বৃষ্টিতে ভিজছে। আমারও ইচ্ছে করলো ওর সাথে বৃষ্টিতে ভিজি। আমিও বারান্দা থেকে নেমে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। ওর দিকে তাকিয়ে ভিজেতে লাগলাম। আপন মনে প্রিয়জনের সাথে ভিজেতে এত ভালো লাগে আজই প্রথম উপলব্ধি করলাম। নীলা ঘুরে ঘুরে নাচছে আর ভিজছে, আর আমি অবাক হয়ে ওকে দেখছি। নীলা বলল, কেমন লাগছে ভিজেতে? খুবই ভালো। তুমি কেন এলে বলো তো? এই ছন্ন ছাড়া ছেলেটার জীবনে কোনো ভালো লাগা হয়ে এলে? শুধুই ভালো লাগা না ভালোবাসা? নীলা আবারও পানি ছিটাতে লাগলো আমার দিকে। আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। নিজেকে হারিয়ে ফেলছি কোনো এক অচেনা জগতে, যে জগতে আর কেউ নেই, শুধুই নীলা। রাশি রাশি মেঘ উড়ে চলেছে আমার আকাশে। নীলা চাইলেই সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরবে। ভালোবাসায় মুখরিত হয়ে থাক দুজনে। আমি নিজের অজান্তেই গান গাইতে শুরু করেছি। তুমি চাইলে বৃষ্টি মেঘ হচ্ছিল রাজি, অপেক্ষা শুধুই বর্ষণের। নীলা হেসে হাত বাড়িয়ে দিল। আমি ওর হাত স্পর্শ করে ওর দিকে চেয়ে এলাম। একে অপরের দিকে তাকিয়ে আছে এই ঘোর বর্ষায়। অনেকক্ষণ ধরে ভিজলাম দুজনে। এর চেয়ে বেশিক্ষণ ভিজলে অসুখ করবে, তাই নীলাকে নিয়ে দ্রুত রুমে আসলাম। ফোনে টর্চ জ্বালিয়ে ওকে দিয়ে বললাম, ওই ঘরে গিয়ে জামা বদলে আসো। কাপড়ের তাকে আমার বোনের জামা রাখা আছে। নীলা ফোনটা নিয়ে পাশের রুমে চলে গেল।
আমি অন্ধকারে খুঁজে খুঁজে একটা প্যান্ট পেয়ে গেলাম। ভেজে যাওয়া প্যান্টটা বদলে আমার প্যান্টটা পরতে যাব। এমন সময় নীলা আমার রুমে ঢুকল। আমাকে দেখে চেঁচিয়ে উঠে আবারও দৌড়ে ওই ঘরে গেল। সর্বনাশ, কিছু দেখে ফেলেছে নাকি? আমি লজ্জা পেয়ে দ্রুত প্যান্ট পরে নিয়ে ওকে ডাকলাম। গো। টর্চ নিভিয়ে দিয়ে আমার সামনে এসে বলল, সরি, এত তাড়াতাড়ি তোমার চেঞ্জ করা হয়ে গেল না? আমার তোয়ালেটে এই ঘরে রাখা ছিল, সেটাই নিতে এসেছিলাম, কিন্তু আপনি যে ওভাবে সবকিছু খুলে জামা বদলাবেন সেটা ভাবিনি। আমি লজ্জা পেয়ে গেলাম। এখনও প্যান্ট পরে খালি গায়ে আছি। দ্রুত একটা শার্ট গায়ে দিয়ে বললাম, সরি, আমি ভেবেছিলাম তোমার চেঞ্জ করতে অনেক সময় লাগবে, সেই সুযোগে পোশাকটা বদলে ফেলি। ইটস ওকে, আমি কিছু দেখিনি, বলেই মুখ টিপে হাসল। আমি অবাক হয়ে বললাম, সত্যি তো? হ্যাঁ সত্যি। আমি শুধু বুঝতে পেরেছি আপনি কাপড় বদলাচ্ছেন, কিন্তু সত্যি বলছে কিচ্ছু দেখিনি। যাক বাবা, বাঁচা গেল। আমার কথা শুনে নীলা হেসেই কুটি, তারপর বলল, এখন কি টর্চ জ্বালাতে পারি? হ্যাঁ পারো। ঘরে কি চাপাতি চিনি আছে? হ্যাঁ আছে, চা বানায় আনো।